আসসালামু আলাইকুম। খুরশেদা কাকলি আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির মধ্যাহ্নের খবরে। বেজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়াংচায়ের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা হয়। চীনের তরফ থেকে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পাশে থাকবে চীন। এর আগে বেইজিং সময়ে সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডং এর সাথে বৈঠক করেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান সহ ৮ জন এ সফরে মির্জা ফখরুলের সফর সঙ্গী হিসেবে রয়েছেন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ২২শে জুন রাতে চীনে যায় বিএনপির প্রতিনিধি দল। নগর ভবনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। সরাসরি এখন যাচ্ছি নগর ভবনে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, কি নিয়ে এই সংঘর্ষ শুরু হয়েছে আর এখনকার এই মুহূর্তের পরিস্থিতি কি আমাদের জানাবেন? কাকলি, সকাল থেকে ইশরাকের সমর্থকরা এই নগর ভবনে বেশ কিছু জায়গায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নেয়। আমরা দেখেছি স্থানীয় ওয়ার্ড এবং থানার যেই নেতাকর্মীরা, তাদের কিছু সংখ্যক নেতাকর্মী সকাল থেকে ছিল এবং এক পর্যায়ে যেই নগর ভবনের প্রকৌশল বিভাগের যেই কর্মকর্তা কর্মচারী কিংবা অন্যান্য বিভাগের যে কর্মকর্তা কর্মচারী অফিস করতে পারছেন না গতকাল থেকে, তারা এই নগর ভবনে ঢোকার চেষ্টা করে এবং এই ঢোকাকে কেন্দ্র করেই কিন্তু শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা ধাওয়া পাল্টার এক পর্যায়ে তারা মিডিয়ার উপরও ক্ষুব্ধ হয় এবং এ কারণেই কিন্তু আমরা নগর ভবনের বাইরে এসে অবস্থান নিয়েছি এবং আমরা দেখেছি যে কয়েকজন আহত হয়েছে এবং যারা এই নগর ভবনে অফিস করতে পারছেন না তাদের ক্ষুব্ধতার জায়গাটা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে নগর ভবনের সকল সেবা শুরু হওয়ার পরেও আসলে কিছু কর্মকর্তা কর্মচারীকে স্বৈরাচারের দোসর এমন ট্যাগ দিয়ে তাদেরকে গতকালকে কয়েকজনকে মারধর করা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজ তারা ঢোকার চেষ্টা করে এবং যারা এখানে অবস্থান নিয়েছিল আগে থেকে তারা বাধা দেয় এবং বাধা দেওয়ার এক পর্যায়ে কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তো সব মিলিয়ে বলা যায় যে প্রশাসক এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারা আজও অফিস করতে পারেনি, তবে আমরা জানতে পেরেছি আজ থেকে প্রকৌশল বিভাগ খুলে দেওয়ার যে চেষ্টা তারা করছেন সেটি হয়তো আজ হবে। তো এখনো পর্যন্ত সংঘর্ষ চলছে। আমরা ভেতরের চিত্র হয়তো আপনাদের দেখাতে পারছি না, পরবর্তীতে হয়তো দেখাতে পারবো, কেননা মিডিয়ার উপর তারা অনেকটাই ক্ষুব্ধ হয়েছিল, সে কারণেই আমরা নগর ভবনের ভেতরের অংশ থেকে বেরিয়ে আসি। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাকলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম নগর ভবনের সংঘর্ষের খবর। বাংলাদেশে এই প্রথমবারের মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেম গুগল ওয়ালেট চালু হচ্ছে। সেখানে আছেন সহকর্মী মেজবাহ হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মেজবাহ, গুগল ওয়ালেট চালু হলে ব্যবহারকারীরা কি কি ধরনের সুবিধা পেতে পারে এখান থেকে? Not just as an alternative, but as a preferred way to pay. কাকলি, বাংলাদেশের প্রথমবারের মতো এই যে গুগল ওয়ালেট চালু হলো, গুগল পে, এটা কিন্তু বাংলাদেশে আগের যে আমরা স্মার্ট কার্ড যে ব্যবহার করতো, ভোক্তারা যারা স্মার্ট কার্ড ব্যবহার করতো, সেই স্মার্ট কার্ড এবং ভিসা কার্ড যেটি ব্যবহার করতো, যেটি প্লাস্টিকের কার্ডের মাধ্যমে যে টাকা পে করতে হতো বিভিন্ন শপিং মল থেকে শুরু করে বিভিন্ন দোকানগুলোতে, সেই জায়গাগুলোতে কিন্তু এখন কিছুটা এই যে আজকে প্রথমবারের মতো যাত্রা শুরু হলো। ডাক্তার আহসান এইস মঞ্চুর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি আজকে প্রথমবারের মতো রাজধানীর ওয়েস্টিন হোটেল এটা উদ্বোধন করলেন এবং এর মাধ্যমে গ্রাহকরা যে সেবা পাবেন এবং প্রথমবারের মতো সিটি ব্যাংক এটা সহযোগিতা হিসেবে কাজ করছেন এবং এর মাধ্যমে কিন্তু গুগল পের মাধ্যমে হাতে যে ভোক্তাদের কাছে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, এই ফোনের মাধ্যমে কিন্তু তারা পে করতে পারবেন যে কোনো ক্ষেত্রে যে শপিং মলগুলোতে, যেসব শপিং মলগুলোতে এবং যেসব দোকানগুলোতে শুধুমাত্র কার্ড সুবিধা চালু আছে, সেসব দোকানগুলোতে যদি গুগল পে সুবিধা চালু করতে, সেক্ষেত্রে একটি অ্যাপস নামিয়ে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু গুগল পের মাধ্যমে করতে, এক্ষেত্রে বাড়তি যে প্লাস্টিকের কার্ড, ভিসা কার্ড আমরা ব্যবহার করে থাকি, এটিএম কার্ড যেটা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে অনেকটা সেটা ব্যবহার করে। এই কিছুক্ষণ আগেই কিন্তু এটা লঞ্চিং প্রোগ্রাম হয় এবং আহসান এইস মঞ্চুর এটাকে উদ্বোধন করেন। তিনি যেটা বলছিলেন যে ক্যাশলেস সোসাইটি, বাংলাদেশের যে স্বপ্ন ছিল যে ক্যাশলেস সোসাইটির দিকে বাংলাদেশে যাচ্ছে এবং তারই ধারাবাহিক
ধারাবাহিকতায় এই একটি বাংলাদেশের বিদেশি বিনিয়োগের মাধ্যমে গুগলের সাথে যে সেই যাত্রাটা শুরু হলো এবং এর মাধ্যমে যে ক্যাশলেস সোসাইটির যে সম্ভাবনা সেটি কিন্তু অনেকটা বাস্তবতার দিকে গেল বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আসানিস মনসুর তিনি জানাচ্ছিলেন যে বাংলাদেশের যে আর্থিক খাতের যে দুরবস্থা ছিল সেটি কিন্তু অনেকটা কাটিয়ে আসছে এবং নতুন নতুন যে সম্ভাবনা এই সম্ভাবনার মধ্য দিয়ে কিন্তু আর্থিক খাতে যে দুরবস্থা সেটি কিন্তু কাটিয়ে উঠছেন। একই সাথে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে সরকার কাজ করছে সেই মূল্যস্ফীতি কিন্তু সরকারের যে মিশন সেই মিশন কিন্তু তারা এই যে নতুন করে যে সম্ভাবনার দিকগুলো আছে সেটির মাধ্যমে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে। এই ছিল সবশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম গুগল ওয়ালেট লঞ্চিং এর খবর। জুলাই আগস্ট আন্দোলনের একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সংক্রান্ত কি কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার শুনানির জন্য দিন ধার্য ছিল। যদি আমি প্রথমটি যেটা শোনাতে চাই সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3জন যে আসামি মানবতা বিরোধী অপরাধের মামলায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসাবে, এবং এই মামলায় কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এখন আগামী 1 জুলাই এই মামলায় অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এবং এই মামলায় অপর 2 আসামি হচ্ছেন সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে 2 জন আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন এবং তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই গত 17 জুন 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু হাজির হননি। এখন তাদের অনুপস্থিতিতে কিন্তু বিচার কাজ হবে এবং তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হবে এবং 1 জুলাই যখন অভিযোগ গঠনের উপর শুনানি হবে তখনই আমরা বুঝতে পারবো যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে কোন আইনজীবী মামলাটি পরিচালনা করবেন। এছাড়া আরেকটি মামলা হচ্ছে যে জানেন যে আশুলিয়ায় 6 জনকে পুলিশ ভ্যানে উঠিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। সেই মামলায় 16 জনকে আসামি করে তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে গত 2রা জুলাই তদন্ত প্রতিবেদন দিয়েছে, কিন্তু প্রসিকিউশন এখনও ট্রাইব্যুনালে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেননি। তারা সময় চেয়েছেন এবং সেই জন্য আগামী চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। এবং এই মামলায় 7 জন আসামি গ্রেফতার আছেন, বাকিরা পলাতক আছেন। আর একটি বিষয় হচ্ছে যে গোমের মামলায় সাবেক যে আপনার জিয়াউল আহসান সেনা কর্মকর্তা তিনি আজকে উপস্থিত ছিলেন এবং এই মামলায়ও আপনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 24 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের মামলার কার্যক্রমের সর্বশেষ। জাবেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। 21 দফা দাবিতে তৃতীয় দিনের মতো রংপুর কারমাইকেল কলেজে শাটডাউন কর্মসূচি চলছে। সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা কলেজের মেইন গেটে অবস্থান নিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে। একই সাথে প্রশাসন বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আজও সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শাটডাউন কর্মসূচির কারণে কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের 6 দফা দাবি বাস্তবায়নের দাবিতে শহরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সামনে 2 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল 10টায় স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধনপূর্বক স্নাতক সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণের দাবি সহ আরও 6 দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। দাবি বাস্তবায়ন না হলে আগামী 8 জুলাই সারা দেশের সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় তারা। এদিকে একই দাবিতে 2 ঘণ্টা লক্ষ্মীপুরের স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
সুস্থ জাতি গঠনে স্বাস্থ্য সচেতনতায় বিকল্প নেই, তাই নিয়মিত ক্রীড়া চর্চার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অলিম্পিককে উদ্বোধন করে একথা বলেন তিনি। অলিম্পিক ডে উপলক্ষে আয়োজিত হয়েছে বিশেষ র্যালি। রাজধানীর শিশু একাডেমি থেকে শুরু হয়ে সচিবালয় এবং জিপিও মোড় হয়ে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয় বর্ণাঢ্য র্যালিটি। এতে বিভিন্ন ডিসিপ্লিনের সাবেক বর্তমান খেলোয়াড়, কোচ ও সংগঠকরা অংশ নেন। প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা হয়ে থাকে এবং এটাতে সব স্পোর্টসম্যান সবাই একসাথে হয়। খুবই ভালো লাগছে, সব ফেডারেশনের সব খেলোয়াড় কর্মকর্তাদের সাথে আমরা একসঙ্গে দেখা পাই। একজন ক্রীড়াবিদ হিসেবে সৌভাগ্যবান যে এই আয়োজনটা যখনই করে তখনই আমাদেরকে বলে, আমাদেরকে দাওয়াত দেয়। এরপর জাতীয় স্টেডিয়ামে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় অলিম্পিয়ানদের সার্টিফিকেট প্রদান করেন বিওএ সভাপতি। এবারের প্রতিপাদ্য লেটস মুভ, সবাইকে শরীরচর্চা ও ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে আহ্বান জানান বিওএ প্রধান। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করার কারণে আমাদের যে ধরনের রোগগুলো হচ্ছে, হাইপারটেনশন, ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হচ্ছি, আমরা ওবেজ হয়ে যাচ্ছি। আমরা যদি এরকমভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো জারি রাখতে পারি তাহলে অবশ্যই আমরা আশা করব যে আমাদের যে ভবিষ্যৎ, যে প্রজন্ম, তারা অত্যন্ত সুস্থ থাকবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 23 জুন অলিম্পিক ডে হিসেবে পালন করে। এবার নির্ধারিত তারিখের একদিন পর দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।